এখানে দেয়ারফর কথাটা লেখা আছে, সেটা দেখে আমি বুঝলাম যেটা কনক্লুশন। তাহলে আমাকে এখন বলেছে যে প্রেমাইস এবং কনক্লুশন তো দেয়া আছে, তাহলে নিচের আর একটা কোন সিচুয়েশন আমি যদি এখানে অ্যাড করি, বা কোন প্রেমাইসটা এখানে আমি অ্যাড করলে আমার এই উপরের যে কনক্লুশন সেটা সাপোর্ট করবে। এখানে যদিও বলেছে উইকেন্স দ্য কনক্লুশন, এটা কিন্তু আমাদেরকে কনফিউজ করার জন্য বলেছে যে উইকেন্স দ্য সলিউশন অ্যাবভ এক্সেপ্ট, অর্থাৎ নিচের একটা বাদে সবগুলোই এই কনক্লুশনটাকে উইক করে দেবে, সেটা বলেছে যে একটা বাদে বাকি সবগুলোই এই কনক্লুশনটাকে উইক করে দিবে। তাহলে কোনটা উইক করবে না সেটা আমাকে বের করতে বলেছে। এখানে প্যাচ দিয়ে কথাটা বলেছে, তা না মানে বলে প্যাচটা না দিয়ে এটা ক্লিয়ারলি এভাবেও বলা যেত যে নিচের কোন লাইনটা, কোন প্রেমাইসটা বা কোন স্টেটমেন্টটা এই কনক্লুশনটাকে স্ট্রংলি সাপোর্ট করে। এই স্ট্রংলি সাপোর্ট করে কথাটাকে ওরা ডিরেক্টলি বলতে পারে না, বা আইডিয়ার অ্যাডমিশন টেস্টে কখনো বলে না, বরং সেটাকে একটু পেঁচিয়ে দেয় যে নিচের সবগুলোই কনক্লুশনটাকে উইক করে দেবে একটা ছাড়া, এবং কোনটা সেটা বের করতে বলেছে। এই যে অ্যাবভ এক্সেপ্ট, ব্যতিক্রম কোনটা সেটা বের করতে বলেছে। এটা আমরা একটু প্যাচগুলো খেয়াল রাখবো। তাহলে আমরা দেখি, প্রথমে বলেছে ঢাকা সিটি হ্যাজ আ লার্জার পপুলেশন দ্যান চিটাগং সিটি। এটা কি আমার এই কনক্লুশনটাকে স্ট্রং করছে? মোটেও না, কারণ আমাকে কনক্লুশনে বলেছে যে সিটিজেন্স অফ ঢাকা এরা হচ্ছে বেটার ইনফর্মড, অনেক বেশি জানছে চিটাগংয়ের নাগরিকের চেয়ে। তাহলে পপুলেশন যদি আমার লার্জার হয়, আমার পপুলেশন লার্জার হলেই যে আমি বেটার জানতে পারবো এমন কিন্তু কাহিনীটা না। কারণ এমন হতে পারে যে ঢাকা সিটির মেজর পপুলেশন, মানে অনেক পপুলেশন আছে কিন্তু তার মধ্যে মেজরিটি হচ্ছে ইলিটারেট। মেজরিটি যদি আমার মূর্খ হয় তাহলে কিন্তু বেটার ইনফর্মড হবে না। তাহলে এই লাইনটার ভিত্তিতে আমি কখনোই এত স্ট্রংলি সাপোর্ট করতে পারবো না এই কনক্লুশনটাকে। তার মানে এ নাম্বারটা উইক করে দিচ্ছে। বি নাম্বারটাতে বলছে মোস্ট সিটিজেন্স অফ চিটাগং সিটি ওয়ার্ক ইন ঢাকা সিটি এন্ড বাই নিউজ পেপারস দেয়ার। এটা তো আরো হবে না, কারণ আমার উপরে কোথাও এমন কিছু বলা নাই যে আমার চিটাগং এর মানুষজন ঢাকায় কাজ করে দেখে ওই চিটাগং এর মানুষজন ঢাকায় এসে কাজ করার ওই সূত্র ধরে ওরা ঢাকায় নিউজ পেপার কিনছে। এই ধরনের কোনো ইনফরমেশন বা কোনো হিন্টস আমাকে এখানে কোথাও দেয়নি, তাই এটা পুরোপুরি মানে ফালতু একটা রিজনিং, তাই এটা বাদ। এরপর সি নাম্বারে বলেছে দ্য এভারেজ সিটিজেন অফ ঢাকা সিটি স্পেন্ডস লেস টাইম ইন রিডিং নিউজ পেপারস দ্যান ডাজ দ্য এভারেজ সিটিজেন অফ ঢাকা সিটি। আচ্ছা, এটাতে আমাদের একটা কনফিউশন ক্রিয়েট হতে পারে, কিন্তু এটা একটু ভালো মতো খেয়াল রাখবেন। এখানে মোর টাইম দিলে তাহলে এই সি নাম্বারটাকে আমরা সাপোর্ট করতে পারতাম, কিন্তু এখানে বলেছে লেস টাইম, এটা তো পুরোপুরি কন্ট্রাডিক্টরি। কারণ ঢাকা সিটির মানুষজন যদি নিউজ পেপার পড়ার পিছনে কম টাইম দিত তাহলে তো ওরা বেশি নিউজ পেপার পারচেজই করতো না। কারণ আমি তো নিউজ পেপার নিশ্চয়ই পারচেজ করবো, টাকা দিয়ে কিনবো, কেনার পরে আমি ঘরে সাজিয়ে রাখবো, ওটা তো পড়বো, পড়ার পিছনে সময়টা ব্যয় করতে হবে। তো সেটা যদি আমি সময় ব্যয়ই না করি তাহলে আর কিভাবে কি হলো? তাহলে সি নাম্বারও বাদ। এরপর ডি নাম্বারে বলেছে আ উইকলি নিউজ পেপার রেস্ট্রিক্টেড টু দ্য কভারেজ অফ লোকাল ইভেন্টস ইজ পাবলিশড ইন দ্য ঢাকা সিটি। এখানে বলেছে যে ঢাকা সিটিতে কি হয়, নিউজ পেপার যেটা কিনা সারা বিশ্ব মানে জাতীয় সংবাদ এবং সারা বিশ্বের সংবাদ ইনক্লুড করে, এই ধরনের যে নিউজ পেপার গুলো আছে এগুলো ছাড়া লোকালি বেশ কিছু মানে লোকাল ইভেন্ট সংবলিত কিছু নিউজ পেপার বের হয় ঢাকাতে। তো এটাও কিন্তু উইক করে দিচ্ছে, কারণ ঢাকায় যদি লোকালি এরকম মানে অনেক ম্যাগাজিন বা অনেক নিউজ পেপার বের হয় যেটা কিনা মানে রিজনালি, যেমন কি বলবো, পুরান ঢাকা, ঠিক আছে, পুরান ঢাকায় সাপোজ যদি এমন হয় যে পুরান ঢাকার ওদের একটা আলাদা নিজস্ব ঐতিহ্য আছে যেটা অন্যান্য ঢাকার অন্যান্য পার্টের মানুষজনের সাথে মিলে না। ওদের ইফতারের আইটেম থেকে স্টার্ট করে সবকিছুতেই না ওদের একটা কি বলবো, একটা অ্যানশিয়েন্ট বা একটা প্রাচীন একটা ঐতিহ্য ওরা ধারণ করে সবকিছুতে। তাহলে হতেই পারে যে ওদের একটা আলাদা নিউজ পেপার ওরা পাবলিশ করতে পারে। তো ব্যাপারটা যদি আসলেই এমন হতো যে ঢাকার ডিফারেন্ট সেগমেন্টে ওরা আলাদা 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 মানে
কি বলবো লোকালি নিউজ পেপার পাবলিশ করে, এরকম যদি হতো তাহলে কিন্তু কি বলবো তাহলে যে ইন্টারন্যাশনাল যে খবরগুলো আছে সেগুলোর নিউজ পেপার গুলো চলতো না। কিন্তু এখানে বলেছে কি লার্জ নাম্বার অফ নিউজ পেপার পারচেজ করা হচ্ছে, যেটার মাধ্যমে মেজর ওয়ার্ল্ড ইভেন্ট সম্পর্কে ওরা বেটার ইনফর্ম হচ্ছে, ওয়ার্ল্ড ইভেন্টের কথা বলেছে। তাহলে এখানে লোকাল ইভেন্টের কভারেজের কথা কোনোভাবেই আসবে না, এটা ঢাকার সাথে যায় না। এটা যদি চিটাগং বলতো তাও আমরা মানতাম যে চিটাগং এ এরকম লোকাল ইভেন্ট কভারেজ দেয় দেখি চিটাগং এর মানুষজন নিউজ পেপার কম কিনে, এই জন্য ওরা বেটার ইনফর্মড না। কিন্তু ঢাকার কথা বলেছে, তাই এটা হবে না। হবে কোনটা? ই নাম্বারটা হবে। কারণ ই নাম্বারে বলেছে দ্য এভারেজ নিউজ স্ট্যান্ড প্রাইস অফ নিউজ পেপার সোল্ড ইন ঢাকা সিটি ইজ লোয়ার দ্যান দ্য এভারেজ প্রাইস অফ নিউজ পেপার সোল্ড ইন চিটাগং সিটি। যে একটা কারণ হতে পারে যে নিউজ পেপারের যেই প্রাইসটা, স্ট্যান্ডার্ড যে প্রাইসটা আছে সেটা ঢাকা সিটিতে চিটাগং এর থেকে কম, লোয়ার। এজন্য মানুষজন মানে দে টেন্ড টু পারচেজ ইট মোর। ঠিক আছে, যখন নিউজ পেপারের প্রাইসটা কম, ওরা কি সুলভ মূল্যে পাচ্ছে। বাসে যখন চলাচল করছে মানুষজন, প্যাসেঞ্জাররা যখন ট্রাভেল করছে বাসে, তখন দেখছে যে হকাররা বা ডিফারেন্ট নিউজ পেপারস নিয়ে চলে আসছে, বিক্রি করছে খুব কম দামের মধ্যে। 10 টাকার মধ্যে আমি নিউজ পেপার কিনতে পারছি, এবং সেটার ফলে আমি কি হচ্ছে সারা বিশ্বে নিউজ সম্পর্কে আমি জানতে পারছি। তো সেই জায়গায় এই লজিকটা আমি যদি এখানে অ্যাপ্লাই করি, ইন দ্যাট কেস কি হবে, আমার এই কনক্লুশনটা স্ট্রং হবে। এটা ছাড়া অন্য আর কোনো যুক্তিগুলো আমার এখানে খাটবে না, যার ফলে আমার কনক্লুশনটা স্ট্রং হতে পারে। তাহলে এটাই ছিল এটার ব্যাখ্যা। এটাতে কারো কোনো প্রবলেম আছে কিনা, যে আপু এটাও তো হতে পারতো, এটা কেন হচ্ছে না? এটা নিয়ে কারো কোনো প্রবলেম? আচ্ছা, আশা করি না। তাহলে আমি নেক্সটটাতে চলে যাচ্ছি। ওকে, 4 নম্বরে বলেছে ইন আ স্টাডি অফ জব অ্যাপ্লিক্যান্টস, মানে জবের জন্য যারা অ্যাপ্লাই করে তাদেরকে নিয়ে আমি একটা স্টাডি করছি, অর্থাৎ গবেষণা করছি। সেখানে বলেছে 2/5 অ্যাডমিটেড টু বিং অ্যাট লিস্ট আ লিটল ডিসঅনেস্ট। জবের জন্য যারা অ্যাপ্লাই করতে এসছে তাদেরকে নিয়ে আমি যে গবেষণা করছি, সেই গবেষণার ফলাফলে দেখা গেছে যে যারা জবে অ্যাপ্লাই করছে তাদের মধ্যে 2/5 অর্থাৎ ফ্র্যাকশনে 2/5 কি করছে, অ্যাডমিট করেছে যে তারা অল্প ডিসঅনেস্ট, মানে অসৎ। কতখানি অসৎ? অল্প অসৎ, বেশি না। ওরা অ্যাডমিট করেছে, ওরা স্বীকার করেছে। However, the study may underestimate the proportion of job applicants who are dishonest. মানে বলেছে যে the study may underestimate, এই যে এই মানে ল্যাঙ্গুয়েজ গুলো, মানে এই ভাষাগুলো খেয়াল রাখতে হবে। যে আন্ডারএস্টিমেট বলতে এখানে কি বোঝাচ্ছে? উইক করে দেয়া বোঝাচ্ছে। আগের যে এক্সাম্পলটা ছিলাম ওখানে, এক্সাম্পলটা দেখেছিলাম, ওখানে বলা হয়েছিল উইক করে দেয়, এখানে বলেছে আন্ডারএস্টিমেট করে দেয়। অর্থাৎ উইক আন্ডারএস্টিমেট দুটো কিন্তু সিমিলার ওয়ার্ড এই ক্ষেত্রে। তাহলে এই গবেষণা, যে গবেষণার ফলটা আমি পেলাম যে 2/5 কি করছে, অ্যাডমিট করেছে যে ওরা অল্প ডিসঅনেস্ট, এই যে এই গবেষণার ফলাফলটা উইক হয়ে যাবে। কারণ উইক হয়ে যাবে কারণ নিচের কোন কারণটার ফলে আমার এই গবেষণাটা উইক হয়ে যেতে পারে? আচ্ছা, প্রথমটা যেহেতু রাইট আনসার, আমি প্রথমটাতে পরে আসছি। আগে বি নাম্বারটা দেখি। বি নাম্বারে বলেছে সাম জেনারেলি অনেস্ট পিপল টেকিং দ্য সার্ভে মাইট হ্যাভ ক্লেইমড অন দ্য সার্ভে টু বি ডিসঅনেস্ট। অর্থাৎ কি বলেছে এখানে, যে কিছু সৎ মানুষ, অনেস্ট পিপল, তারা কি করেছে, সার্ভে নেওয়ার সময় ওরা দাবি করেছে যে ওরা ডিসঅনেস্ট। এটা কখনো হয়? কোনো সৎ মানুষ নিজেকে কখনো অসৎ বলে দাবি করবে? এটা জীবনেও সম্ভব না। সৎরা নিজেকে অলওয়েজ সৎ দাবি করবে। এটা হতে পারতো যে কোনো ডিসঅনেস্ট মানুষ নিজেকে সৎ বলে দাবি করতে পারে, ডিসঅনেস্ট মানুষ নিজেকে অনেস্ট বলে ক্লেম করতে পারে, বাট অনেস্ট মানুষ কখনো ডিসঅনেস্ট হিসেবে নিজেকে ক্লেম করতে পারে না। এই বি নাম্বারটা একদম ভুল। সি নাম্বার বলেছে some people who claimed on the survey to be at least a little dishonest may be very dishonest. আচ্ছা, এখানে বলেছে যে যাদেরকে নিয়ে সার্ভে করা হয়েছে তাদের মধ্যে যারা অল্প ডিসঅনেস্ট তারা নিজেকে বেশি ডিসঅনেস্ট বলে দাবি করেছে। এটাও সম্ভব না। যারা অল্প একটু ডিসঅনেস্ট তারা নিজেকে কিসের জন্য বেশি ডিসঅনেস্ট দেখাতে যাবে? এটাও কোনো রিজনিং এর মধ্যে পড়ে না, কেউ কখনো এটা করবে না।
কারণ আমি অল্প খারাপ, সেখানে আমি যদি আরো নিজেকে বলি যে আমি বেশি খারাপ, তাহলে তো আমার নিজেকে আরো ডিমিন করা হচ্ছে, নিজেকে আরো খারাপ দেখানো হচ্ছে। কেউ কখনো নিজের ইমেজটা খারাপ করতে চায় না। এবার আসে ডি নাম্বারটা। ডি নাম্বারে বলছে some people who claimed on the survey to be dishonest may have been answering honestly. আচ্ছা, এখানে বলেছে যারা সার্ভেতে পার্টিসিপেট করেছে তাদের মধ্যে যারা ডিসঅনেস্ট, তারা সত্যি সত্যি অনেস্টলি আনসার করেছে যে তারা আসলেও ডিসঅনেস্ট। ঠিক আছে, এটার একটা সত্যতা হতে পারে যে হ্যাঁ, ডিসঅনেস্ট যারা, তারা নিজেরা সত্যি সত্যি দাগিয়েছে যে তারা ডিসঅনেস্ট। কিন্তু এক্ষেত্রে একটা ব্যাপার হচ্ছে, যারা ডিসঅনেস্ট তারা কেন এখানে অনেস্টি দেখাতে যাবে? কারণ তারা তো, তাদের ট্রেটটাই তো হচ্ছে এরকম, তাদের ক্যারেক্টারটাই এমন যে তারা ডিসঅনেস্ট। তো তারা তো কখনোই নিজেকে আসলে অনেস্টলি করতে পারে না। এটাও ব্যাপার না, ব্যাপার হচ্ছে হতেও পারে, আচ্ছা না হয় আমি মানলাম যে তারা অনেস্টলি আনসার করলো, কিন্তু করলেও ওরা যদি অনেস্টলি আসলে মানে সত্যি সত্যি আনসার করে থাকে, ইন দ্যাট কেস আমার এই স্টাডিটাকে তো উইক হয়ে মানে করে দিচ্ছে না এটা, কারণ তারা তো সত্যি সত্যি ঠিকঠাক আনসার করছে, তাহলে তো আমার এটা উইক হবে না। কারণ ওরা ঠিকঠাক আনসার করলে আমার এই গবেষণার ফলাফলটা একদম কারেক্ট থাকবে। তাহলে আমার টেন্ডেন্সি হচ্ছে এটাকে উইক করা, তাহলে কোনটা উইক করবে সেটা আমার বের করতে হবে। তাহলে ডি নাম্বারও এখানে খাচ্ছে না। এরপর ই নাম্বারে বলেছে সাম পিপল who are not job applicants are probably at least a little dishonest. এটা তো কোনোভাবেই হবে না, কারণ আমার স্টাডিটাই, আমার গবেষণাটাই হচ্ছে জব অ্যাপ্লিকেন্টকে নিয়ে। তাহলে যারা জব অ্যাপ্লিকেন্ট না, তারা কি গবেষণার আনসার দিল সেটা নিয়ে আমি কনসার্ন না, কারণ এখানে ক্লিয়ারলি বলে দিয়েছে যে সাম পিপল হু আর নট জব অ্যাপ্লিকেন্টস। তাহলে যারা জব অ্যাপ্লিকেন্ট না তাদেরকে নিয়ে এই স্টাডিটাই হবে না, কারণ আমার স্টাডিটা হচ্ছে জব অ্যাপ্লিকেন্টকে নিয়ে, যারা জব অ্যাপ্লিকেন্ট না তারা বাদ। তাহলে ই নাম্বারও এক্ষেত্রে বাদ। এবার তাহলে চলে আসি আমরা এ নাম্বারে। এ নাম্বারে কি আছে সেটা একটু দেখি। বলেছে সাম dishonest people taking the survey might have claimed on the survey to be honest. এটা হতে পারে যেটার কথা আমি বলছিলাম, যে কিছু ডিসঅনেস্ট মানুষ তারা সার্ভেতে নিজেদেরকে দাবি করেছে যে তারা অনেস্ট। এটা যদি তারা দাবি করে তাহলে অবাক হওয়ার কিছু নাই, এবং এটার ফলে ওরা যদি এই ভুলভাল ইনফরমেশনটা গবেষণাতে দেয়, স্টাডি মানে কি বলবো, সার্ভের পারপাসে ওরা ইউজ করে, ইন দ্যাট কেস আমি যে গবেষণার ফলাফলটা পেয়েছি সেটা ভুল দেখাবে। ডাজ ইট মেক সেন্স নাও? এখন কি মানে বোঝা যাচ্ছে যে এই নাম্বারটা কেন রাইট আনসার? কারো কোনো অসুবিধা আছে এটা বুঝতে? আচ্ছা, সো এভাবেই আমাদেরকে দেখতে হবে, এরকমই আসবে পরীক্ষায়। সো আমরা আমাদের নেক্সট হাতে চলে যাচ্ছি। 5 নম্বরে বলেছে if the statement concerning oil supply disruptions is true. oil supply কি জিনিস? তেলের সাপ্লাই, আর ডিসরাপশন হচ্ছে বিঘ্নতা। তেলের সাপ্লাইয়ে বিঘ্নতা নিয়ে এখানে কথা বলেছে, যে কোনো একটা স্টেটমেন্ট যদি তেলের সাপ্লাইয়ের বিঘ্নতা নিয়ে কনসার্নড হয় এবং সেটা যদি সত্যি হয়, তাহলে নিচের কোন পলিসিটা most likely to reduce the long-term economic impact on that nation of sharp and unexpected increases in international oil prices. আচ্ছা, আমরা এবার ভেঙে ভেঙে আসি, যে অনেক বড় একটা লাইন, আমাদেরকে ভেঙে ভেঙে দেখতে হবে। আচ্ছা, whatever। তাহলে ব্যাপারটা এখানে বলেছে যে যদি এমন হয় যে তেলের সাপ্লাই বিঘ্নতা নিয়ে কোনো একটা স্টেটমেন্ট দেয়া হয়েছে এবং সেটাকে আমার দেখাতে হবে যে সেটা ট্রু, সেটা দেখানোর জন্য আমার নিম্নোক্ত কোন পলিসিটা গ্রহণ করলে মুক্তবাজার যে নেশনটা রয়েছে সেখানে আমি দেখাতে পারবো যে আমার এই যে ইন্টারন্যাশনাল অয়েল প্রাইস বা আন্তর্জাতিক ভাবে আমার তেলের দাম আনএক্সপেক্টেড ভাবে বাড়ার পরও কি হচ্ছে, আমার নিজস্ব মানে আমার কি বলবো, আমার কি বলবো এটাকে, আমার নিজ দেশে, নেশন বলতে এখানে নিজের দেশের কথা বলছি, যে তেলের দাম তো বাড়লো হচ্ছে ইন্টারন্যাশনালি, আন্তর্জাতিক পর্যায়ে বাড়লো, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি পেল আনএক্সপেক্টেড ভাবে, কিন্তু এই বৃদ্ধিটার ফলে
আমার দেশের ইকোনমিতে কোনো লং টার্ম ইম্প্যাক্ট পড়ছে না, লং টার্ম কোনো প্রভাব পড়ছে না। এটার জন্য আমাকে ওপেন মার্কেট নেশনে কোন পলিসিটা গ্রহণ করতে হবে? যদি তেলের সাপ্লাইয়ের বিঘ্নতার এই ইস্যুটা এটা যদি ট্রু হয়, তাহলে এখানে যে জিনিসটা বলেছে এটা আমি লাইন বাই লাইন ভেঙে ভেঙে বললাম। তাহলে আমি সিচুয়েশনটা এবার আর একবার বলি, যাদের কনফিউশন আছে পুরো মানে এই আর্গুমেন্টটাতে এটা ক্লিয়ার হয়ে যাবে। সিনারিওটা হচ্ছে যে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে এবং খুবই বাজেভাবে হঠাৎ করে বেড়ে গেছে, এবং এর ফলে আন্তর্জাতিক বাজারে যখন তেলের দাম বৃদ্ধি পেল তখন স্বাভাবিকভাবে আমার তেলের সাপ্লাই বিঘ্নতা দেখা দিবে। কারণ কি হবে, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লে আমার সেটা আমার ইকোনমিতে এফেক্ট ফেলবে, আমাকে অনেক বেশি দাম দিয়ে তেল কিনতে হবে। নিজের দেশের সবকিছু ঠিকঠাক রাখার জন্য আমার তো আন্তর্জাতিক বাজার থেকে তেল কিনতে হবে, কারণ ওখানে তো তেলের দাম বেশি। তাহলে ওই বেশি যতখানি বাজেট অ্যালোকেশন আছে সেই অনুযায়ী তো আমি বেশি তেল আনতে পারবো না। ফলে আমার কি হবে, তেলের সাপ্লাই তো আমার বিঘ্নতা দেখা দিবে, কারণ আমি তো অত পরিমাণ টাকা দিতে পারবো না। তাহলে আমাকে বলেছে যে এই যে এই তেলের দাম বাড়লো, এটার ফলে আমার তো দেশের অর্থনীতিতে কিছু ইম্প্যাক্ট দেখা দিবে, খুব বাজে রকম কিছু প্রভাব দেখা দিবে। তাহলে এই লং টার্মে এই প্রভাবটাকে আমার রিডিউস করতে হবে, মোস্ট লাইকলি টু রিডিউস। এটা কমানোর জন্য আমি খুব বেশি কমাতে পারবো না, কিন্তু মোটামুটি আমি কতখানি মানে কি পলিসিগুলো গ্রহণ করলে আমি কমাতে পারবো সেটা আমার টার্গেট, সেটা আমাকে বের করতে বলেছে। তাহলে আমি এক একটা অপশন দেখি। বলেছে মেইনটেইনিং দ্য কোয়ান্টিটি অফ অয়েল ইম্পোর্টেড এট কনস্ট্যান্ট ইয়ারলি লেভেলস, মানে বলেছে আমি যে পরিমাণ তেল আমদানি করব সেটা আমি কনস্ট্যান্ট ইয়ারলি লেভেলে আমদানি করব। আচ্ছা, এটা কোনো ভালো সলিউশন না। বলেছে যে আমি ইয়ারে একবার অয়েল ইম্পোর্ট করব। তাহলে সেটা করলে আমার যদি দেশে তেল না থাকে, আমি আমার মানে কি বলবো, আমার মানে দেশের সবকিছু মানে কি বলবো এখানে ডিসরাপ্টেড হচ্ছে, অর্থাৎ বিঘ্নতার সম্মুখীন হচ্ছে আমার স্বাভাবিক যে চলাচল, আমার দেশের অর্থনীতির চাকা সচল রাখতে আমার যে জায়গাগুলোতে আমার তেলের দরকার আমি সেই জিনিসটা পাচ্ছি না। তাহলে আমার মানে যদি তেল না থাকে তাহলে আমি তারপরেও আমি সারা বছরে একবার আমি তেল আমদানি করব, এটা কখনো হতে পারে? আমার যতবার দরকার আমি ততবার তেল নিব। এটা কোনো পার্মানেন্ট সলিউশন না, যেটার ফলে আমার ইকোনমিতে কোনো প্রভাব পড়বে না। বি নম্বরে বলেছি ইনক্রিজিং দ্য নাম্বার অফ অয়েল ট্যাঙ্কার ইন ইটস ফ্লিট। আমি যদি অয়েল ট্যাঙ্কারের সংখ্যা বাড়াই দেই তাহলে তো কোনো লাভ নাই এখানে, কারণ ইন্টারন্যাশনাল অয়েলের প্রাইস বেড়ে যাচ্ছে, আমি অয়েল ট্যাঙ্কার বাড়াই আমার তো কোনো এখানে লাভ দেখতেছি না। সি নম্বরে বলছে সাসপেন্ডিং ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ উইথ দ্য মেজর অয়েল প্রডিউসিং নেশন, মানে যেসব দেশ অধিক তেল উৎপাদন করে, হ্যাঁ মানে মিডল ইস্টার কান্ট্রি গুলো, এখন তাদের সাথে যদি আমি ডিপ্লোম্যাটিক রিলেশন সাসপেন্ড করে দিই এটা তো আরো ভয়াবহ একটা ইস্যু। তাদের সাথে আমার রিলেশনটা ভালো রাখতে হবে, সেখানে আমি যদি সাসপেন্ড করে দেই, বন্ধ করে দেই, তাহলে তো আমার আরো খারাপ অবস্থা হবে। এটাও কোনো আমার দেশের জন্য কোনো ভালো ইয়ে নিয়ে আসবে না, মানে সুখকর বা ভালো কোনো পরিস্থিতি নিয়ে আসবে না। আচ্ছা, ডি নাম্বার যেহেতু রাইট আনসার, এটাতে আমি পরে আসি। ই নাম্বারে বলেছে ডিক্রিজিং ডোমেস্টিক প্রোডাকশন অফ অয়েল, মানে আমার ডোমেস্টিক প্রোডাকশন মানে আমার ঘরে তেলের উৎপাদন কমিয়ে দিতে হবে। ঘরে তেলের উৎপাদন বলতে কি বুঝিয়েছে এখানে? ঘর বলতে আমার দেশের কথা বলেছে। এখানে ডোমেস্টিক বলতে আমার নিজের ঘরের কথা বলে নাই, বরং আমার দেশের কথা বুঝিয়েছি এখানে ডোমেস্টিক। তাহলে আমি আমার এই ডোমেস্টিক প্রোডাকশন, সাপোজ আমি আমার দেশে আমি তেল উৎপাদন করতে পারি, সেটা যদি আমি কমিয়ে দেই তাহলে তো আরো খারাপ অবস্থা হবে। তাহলে এটাও কোনো সলিউশন না। তাহলে সলিউশন একটাই থেকে ডি নাম্বার, যেখানে বলেছি ডিক্রিজিং অয়েল কনজাম্পশন থ্রু কনজারভেশন। কনজারভেশন মানে হচ্ছে, আচ্ছা কনজাম্পশন মানে কি এটা আগে দেখি। কনজাম্পশন মানে হচ্ছে কনজিউম করা,
কনজিউম ওয়ার্ড থেকে কনজাম্পশন আসছে। কনজিউম মানে কি? ভোগ করা। কনজারভেশন মানে কি? সংরক্ষণ করা। তাহলে আমাকে অয়েল ভোগ করা কমাতে হবে কিসের মাধ্যমে? সংরক্ষণ যে নীতি আছে সেটা মেনে। তাহলে আমার যে জায়গাগুলোতে তেলের বেশি প্রয়োজন নাই বা আমি প্রয়োজনের থেকে বেশি তেল ইউটিলাইজ করি, আমার কান্ট্রিতে যেসব খাতে আমি প্রয়োজনের থেকে বেশি তেল দিয়ে আমি জিনিসটা রান করি, সেই জায়গায় আমি অধিক তেল ইউজ না করে যতখানি দরকার ততখানি তেল ইউজ করব এবং বাকি তেলগুলোকে কি করব? সংরক্ষণ করব, যাতে আমার আরো বেশি দিন চলতে, মানে ওই একই অ্যামাউন্ট দিয়ে আমার আরো বেশি দিন চলে। তাহলে ইন দ্যাট কেস আমার কি হবে? আমার কিন্তু লং টার্ম ইকোনমিক যে ইম্প্যাক্টটা সেটা আমার কম ফেলতে পারবে, আমার অর্থনীতিতে প্রভাব কম পড়বে। তাহলে এটাই একমাত্র ফিজিবল সলিউশন, বা এটাই একমাত্র মানে কি বলবো, এমন একটা ফিজিবল সলিউশন বলতে এখানে বোঝাচ্ছে হচ্ছে এমন একটা সলিউশন যেটা আমি, বা এমন একটা পলিসি বা স্ট্র্যাটেজি যেটা আমি গ্রহণ করলে সত্যিকার অর্থে আমার কোনো কিছুতেই ক্ষতি হবে না, আমার দেশের ক্ষতি হচ্ছে না, প্লাস আমার যে অর্থনৈতিক যে প্রভাবটা বেশি পড়ার কথা ছিল সেটাও আর পড়ছে না। আচ্ছা, এটা ছিল হচ্ছে 5 নম্বরের আনসার। এখানে আই গেস কারো কোনো প্রবলেম থাকার কথা নেই, আছে কি? আচ্ছা, এবার আমি তাহলে পরেরটাতে চলে যাচ্ছি। 6 নম্বরে বলেছে automobiles use 20% of all energy consumed in Bangladesh। অর্থাৎ অটোমোবাইলস কি করে? বাংলাদেশে যত পরিমাণ এনার্জি কনজিউমড হয় তার মধ্যে 20%ই হচ্ছে ইউজ করে অটোমোবাইলস। এখন সাপোজ দ্যাট, মানে ধরতে বলেছে যে মনে করি জাতীয় সংসদ একটা লেজিসলেশন পাস করেছে রিকোয়ারিং অল কার্স builds after 2005 to be twice as energy efficient. Eventually, automobiles will consume on 10%. মানে পুরো ব্যাপারটাতে জিনিসটা এমন দাঁড়াচ্ছে যে বাংলাদেশের যে পরিমাণ এনার্জি কনজিউম করা হয়, ভোগ করা হয়, তার মধ্যে অটোমোবাইল ভোগ করে হচ্ছে 20%। ধরে নিচ্ছি জাতীয় সংসদে বিল পাস হয়েছে যে 2005 সালের পর যত গাড়ি বানানো হয়েছে, যত গাড়ি তৈরি করা হয়েছে সবগুলো হচ্ছে দ্বিগুণ এনার্জি এফিশিয়েন্ট। দ্বিগুণ এনার্জি এফিশিয়েন্ট মানে কি? ওরা হচ্ছে কম এনার্জি কনজিউম করবে। এটা এনার্জি এফিশিয়েন্ট মানে হচ্ছে তারা কম এনার্জি কনজিউম করে। ইভেন্চুয়ালি অটোমোবাইলস কি করেছে? 20%-এর জায়গায় 10% এনার্জি কনজিউম করে, কারণ ওরা দ্বিগুণ যেহেতু এনার্জি এফিশিয়েন্ট হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে 20%-এর জায়গায় এনার্জি কনজাম্পশন কত হয়ে যাচ্ছে? অর্ধেক হয়ে যাচ্ছে, 10% হয়ে যাচ্ছে। এখন বলেছে দ্য আর্গুমেন্ট মেক্স হুইচ অফ দ্য ফলোইং অ্যাজাম্পশন, মানে উপরে যে আর্গুমেন্টটা দিয়ে দিয়েছে মানে নিচের কোন অ্যাজাম্পশনটা আমরা ধরে নিতে পারি। তাহলে এক একটা অপশন দেখি। এ নম্বরে বলেছে সিএনজি কার্স উইল নট বিকাম ওয়াইডলি অ্যাভেলেবল। ঠিক আছে, এখানে সিএনজি এর কথা বলেছে। আচ্ছা, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, এখানে কিন্তু সিএনজি এর কোনো কিছুর কথা কিন্তু বলে নাই যে সিএনজি কার অ্যাভেলেবল হবে কিনা, কোনটা কি হবে, এসবের ব্যাপারে কিছু বলে নাই। তাহলে সিএনজি কারের কোনো ডেটা সম্পর্কে যেহেতু দেয় নাই, তাহলে আমি ভেগ ইনফরমেশনের উপর বেস করে আমি কোনো মানে আর্গুমেন্টের ইয়ে টানতে পারবো না, অ্যাজাম্পশন টানতে পারবো না। তাহলে এ বাদ। বি তে বলেছে দ্য পাবলিক উইল নট বি বাইং twice as many cars in 2005 as it is currently. আচ্ছা, পাবলিক দ্বিগুণ গাড়ি কিনবে কি কিনবে না এ ব্যাপারেও কিছু বলে নাই, আমাকে বলেছে অটোমোবাইলের এনার্জি কনজাম্পশন আর এনার্জি এফিসিয়েন্সি নিয়ে। এখানে পাবলিক কতগুলা গাড়ি কিনবে কি কিনবে না এটা সম্পর্কে কিছু বলে নাই, তাই এটাও একটা অস্পষ্ট ধারণা দিচ্ছে, তাই বিও বাদ। আচ্ছা, সি যেহেতু রাইট আনসার তাই সি তে পরে আসছি। ডিটা দেখি। ডিতে বলেছে কার্স উইল অ্যাকচুয়ালি বি 3 times as energy efficient cars in 2005. আচ্ছা, এখানে বলেছে যে গাড়ি কি হবে? 3 গুণ এনার্জি এফিশিয়েন্ট হবে। আচ্ছা, এটা তো পুরোপুরি ভুল, কারণ আমাকে এই উদ্দীপকটাতেই বলে দিয়েছে যে এখানে দ্বিগুণ এনার্জি এফিশিয়েন্ট হবে, সেখানে এরা যে 3 গুণ কোথায় পেলো এটা আমরা তো বুঝতে পারছি না, তাহলে ডি বাদ।
এবার ইতে আসি, ইতে বলছে কার্স উইল নট বি সিগনিফিকেন্টলি মোর এক্সপেন্সিভ ইন 2005। এটাও একটা ফালতু কথা, ফালতু লজিক, বিকজ এখানে এক্সপেন্সিভ কিনা এই কথা এখানে তো আসেই না। আমাকে এনার্জি নিয়ে আমি কনসার্ন, এক্সপেন্সিভ কিনা বা কে কোন পাবলিক বেশি মানে দ্বিগুণ গাড়ি কিনলো কিনা এগুলো আমার কনসার্ন না। তাহলে সি নাম্বারটা দেখি, সি নাম্বারে বলেছে অ্যাজ কার্স বিকাম মোর এনার্জি এফিশিয়েন্ট দ্য পাবলিক ডাজ নট ইনক্রিজ ইটস ইউজ অফ কার্স। অর্থাৎ কার গুলো যখন বেশি এনার্জি এফিশিয়েন্ট হচ্ছে তখন পাবলিকরা কি করছে, গাড়ির ইউজ বাড়িয়ে দিচ্ছে না। ঠিক আছে, কারণ এই যে এই পুরো ব্যাপারটা যে 20% কনজিউম করতো এনার্জি, বিল পাস হওয়ার পরে যখন গাড়িগুলো দ্বিগুণ এনার্জি এফিশিয়েন্ট হচ্ছে, ফলে ওদের এনার্জি কনজাম্পশন কমে গিয়ে 10% হলো। তাহলে ধরে নিচ্ছি যখন গাড়িগুলো এনার্জি এফিশিয়েন্ট হয়ে দ্বিগুণ এনার্জি এফিশিয়েন্ট হলে মাত্র 10% কনজিউম করছে, তখন যদি পাবলিক আবার গাড়ির ব্যবহার বাড়িয়ে দেয় তখন তো কোনো লাভ হবে না, তখন আবার এটা এনার্জি কনজাম্পশন আরো বেড়ে যাবে। তাহলে যদি ওরা ইনক্রিজ না করে, গাড়ির ইউজ যদি ইনক্রিজ না করে, ইন দ্যাট কেস গাড়িগুলো আসলেই এনার্জি এফিশিয়েন্ট থাকছে, আমার এনার্জি কম ইউজ হচ্ছে। তাহলে আমার সি নাম্বারটা হচ্ছে রাইট আনসার। এটা বুঝাতে পেরেছি? এটাতে কারো কোনো প্রবলেম? আচ্ছা আপু, সবসময় কি তাহলে কি এই কনক্লুশনটাই আমাদের বের করতে হবে কি? না, সবটাতেই না। কনক্লুশন মাঝখানে একটা যে দেখালাম ওটাতে হচ্ছে কনক্লুশন বের করতে হয়নি। দেখা এই যে এটাতে, এটাতে কি বলেছে, এই যে এই লাইনটা ছিল হচ্ছে আমার প্রেমাইস, আর এই যে দেয়ারফর দিয়ে যে লাইনটা সেটা ছিল হচ্ছে আমার কনক্লুশন। আমাকে আরেকটা প্রেমাইস এখান থেকে বের করতে বলেছে। ঠিক আছে, এরকমও থাকতে পারে। আমি কিভাবে বুঝলাম এটা কনক্লুশন? কারণ দেয়ারফর কথাটা দেয়া আছে, দেয়ারফর মানে সুতরাং। সো সুতরাং আমি কখন বলি, আমার দুটো ঘটনা দেওয়ার পরে আমি তখন বলি যে এই দুটো ঘটনা যদি সত্যি হয় সুতরাং এটা হচ্ছে আমার কনক্লুশন। তাহলে দেয়ারফর যখন থাকবে আমি ধরে নিব সেটা কনক্লুশন। তাহলে সবসময় যে এরকম আমাকে কনক্লুশন বের করতে হবে এমন কিন্তু না। আমার এমনও থাকতে পারে যে একটা প্রেমাইস দেয়া আছে, একটা কনক্লুশন দেয়া আছে, এবার আমাকে আরেকটা প্রেমাইস বের করতে বলবে যেটার ফলে যেটা রিফ্লেক্ট করবে যে আমার এই কনক্লুশনটা সঠিক, এমনও হতে পারে। আচ্ছা আমরা অটোমোবাইলস এটা শেষ করেছি, এবার আমরা নেক্সটটাতে যাই। এটাতে বলেছে কি 7 নম্বরে, আ ড্রাগ দ্যাট ইজ হাইলি ইফেক্টিভ ইন ট্রিটিং মেনি টাইপস অফ ইনফেকশন ক্যান at present be obtained only from the bark of the ibora, a tree that is quite rare in the wild. অর্থাৎ একটা ড্রাগের কথা বলেছে, যে ড্রাগটা, যে ওষুধটা হাইলি ইফেক্টিভ মানে অনেকাংশে কার্যকর, ইন ট্রিটিং মেনি টাইপস অফ ইনফেকশন মানে অনেক ধরনের ইনফেকশন এড়াতে বা ইনফেকশনের ট্রিটমেন্টের জন্য অনেক অধিকতর কার্যকর একটা ড্রাগ। সেটা আমরা কোত্থেকে পাই? ফ্রম দ্য বার্ক অফ দ্য ইবোরা, মানে ইবোরা হচ্ছে একটা গাছের নাম, যে গাছের বার্ক অর্থাৎ ডাল, ডাল থেকে আমরা এই ড্রাগটা পেতে পারি। কিন্তু এই ইবোরা ট্রিটা কি বলেছে, ইট ইজ কোয়াইট রেয়ার ইন দ্য ওয়াইল্ড, মানে জঙ্গলে, বন জঙ্গলে এটা খুব কম সংখ্যক পাওয়া যায়। It takes the bark of 5,000 trees to make 1 kilogram of the drug. তার মানে বোঝা যাচ্ছে এই ড্রাগটা কতখানি এক্সপেন্সিভ। এটা যেরকম ইফেক্টিভ, ইনফেকশনের জন্য যেরকম ইফেক্টিভ একটা ড্রাগ, সেরকম ইবোরা হচ্ছে খুবই কম সংখ্যক পাওয়া যায় ঝোপঝাড় বা বনে জঙ্গলে, এবং আমার 1 কিলোগ্রাম ওই ড্রাগ বানাতে 5,000টা গাছের ডাল দরকার। তার মানে ইটস হিউজ। এই ড্রাগটা বানাতে গেলে এমন হতে পারে যে আমার ইবোরার যেই মানে কি বলবো ইবোরা বিলুপ্ত হয়ে যেতে পারে। সো বলেছে ইট ফলোজ therefore that continued production of the drug must inevitably lead to the Ibora's extinction. অর্থাৎ এটা ফলো করছে, মানে উপরে এটা কিন্তু প্রেমাইস ছিল, এরপরে যে বলেছে therefore that continued production, সো এটা হচ্ছে আমার কনক্লুশন। ঠিক আছে, এই প্রথম লাইনটা এই যে আ ড্রাগ থেকে এই যে কিলোগ্রাম অফ দ্য ড্রাগ পর্যন্ত ছিল আমার প্রেমাইস, আর এই যে ইট ফলোজ দেয়ারফর এটা হচ্ছে আমার কনক্লুশন। তার মানে কনক্লুশনে বলছে যে যদি এমন চলতে থাকে কন্টিনিউড প্রোডাকশন অফ দ্য ড্রাগ, মানে আমি যদি এই ড্রাগের
কি বলবো, উৎপাদন যদি কন্টিনিউ করে যায় তাহলে এটা ইনএভিটেবল, মানে এটা অবশ্যম্ভাবী যে আমার ইবোরার বংশ বিলুপ্ত হয়ে যাবে। তাহলে which of the following if true most seriously weakens the argument above, মানে বলেছে যে নিচের কোন লাইনটা যদি সত্যি হয় তাহলে আমার উপরের এই আর্গুমেন্টটা কি হয়ে যাবে, উইক হয়ে যাবে। তাহলে আমি দেখি কোনটা আমার এই উপরের যে আর্গুমেন্টটা দিয়েছে কোন লাইনটা, কোন স্টেটমেন্টটা, এই 5টা স্টেটমেন্টের মধ্যে কোনটা আমার এই আর্গুমেন্টটাকে উইক করে দেয়, আমি সেটা বের করবো। তাহলে এ নম্বরে বলেছে দ্য ড্রাগ মেড ফ্রম ইবোরা বার্ট ইজ ডিসপেন্সড টু ডক্টরস ফ্রম আ সেন্ট্রাল অথরিটি। এখানে বলেছে এখানে সেন্ট্রাল অথরিটি ডক্টরকে বলেছে কিনা ড্রাগ বানানোর জন্য বা ড্রাগ ডিসপেন্স করার জন্য, এখানে কিন্তু এই ব্যাপারে কোনো ইনফরমেশন দেয় নাই, তাই এটা কোনো লজিক হলো না, তাই এ নাম্বার বাদ। বি নাম্বারে বলেছে the drug made from Ibora bark is expensive to produce. আচ্ছা, হ্যাঁ এটা এক্সপেন্সিভ, এটা ডেফিনেটলি এক্সপেন্সিভ, এটা দেখেই বোঝা যাচ্ছে যে 1 কিলোগ্রাম ড্রাগ বানানোর জন্য আমার 5000টা গাছ নষ্ট করতে হচ্ছে। তাহলে এটা এই ড্রাগটা যে অনেক এক্সপেন্সিভ হবে এটা তো খুব স্বাভাবিক, তাই এটা একটা কারেক্ট ইনফরমেশন। তাহলে এইটার মাধ্যমে আমি কিন্তু এই আর্গুমেন্টটাকে উইক বানিয়ে দিতে পারবো না, এই আর্গুমেন্টটাকে মিথ্যা বানাতে পারবো না, তাই বি নাম্বার কিন্তু আমার রাইট আনসার না। আমাকে রাইট আনসার এটা হবে যেটা আমাকে এই উপরের আর্গুমেন্টটা উইক করবে। সি নাম্বারে বলেছে the leaves of the ibora are used in a number of medical products. ইবোরা লিভের কথা কিন্তু এখানে বলে নাই, এখানে বলছে বার্কের কথা, ঠিক আছে, ইন আ নাম্বার অফ মেডিকেল প্রোডাক্টস। সো এটা কিন্তু কোনো কানেকশনই নাই এটার সাথে, তাই এটা উইক করতেছে কি স্ট্রংলি সাপোর্ট করতেছে এটা কিন্তু বোঝা যাচ্ছে না, তাই সি নাম্বারও এটার সাথে কানেক্টেড হবে না। ই নাম্বারে দেখি, ই নাম্বারে বলেছে দ্য ইবোরা জেনারেলি গ্রোস ইন লার্জলি ইনঅ্যাক্সেসিবল প্লেসেস। তাহলে লার্জলি ইনঅ্যাক্সেসিবল প্লেস, হ্যাঁ এটা ট্রু যে এটা কোয়াইট রেয়ার ইন দ্য ওয়াইল্ড, এটা তো অনেক রেয়ার, এটাই বোঝাচ্ছে যে রেয়ার মানে এটা যে খুব কম পাওয়া যায়, এটাই এখানে বোঝাচ্ছে যে ইনঅ্যাক্সেসিবল প্লেস মানে যেখানে অ্যাক্সেস করতে পারা যায় না, মানে খুব কম সংখ্যক পাওয়া যায়। তাহলে এটা তো ট্রু, কারণ এটা ট্রু হলে তো আমি বোঝাতে পারবো না যে আমার এই আর্গুমেন্টটা উইক। তাহলে শুধুমাত্র ডি নাম্বারটা আছে যেটার মাধ্যমে আমি বলতে পারবো যে এই আর্গুমেন্টটা উইক হয়ে যাচ্ছে। দেখি তাহলে ডি নাম্বারে বলেছে দ্য ইবোরা ক্যান বি প্রোপাগেটেড ফ্রম কাটিংস এন্ড গ্রোন আন্ডার কাল্টিভেশন, মানে বলেছে যে ইবোরা কি হয়, প্রোপাগেট মানে হচ্ছে বংশবিস্তার, বংশবিস্তার করা যায় ফ্রম কাটিং এন্ড গ্রোন আন্ডার কাল্টিভেশন, মানে বলেছে যে আমি যত গাছ কাটবো তত ইবোরার বংশবিস্তার হয় এবং এটাকে কি করা যায়, ইবোরার চাষ করা যায়। তাহলে আসলেই যদি ইবোরার চাষ করা যায় এবং আমি যত ইবোরা কাটবো ততই সেটার বেশি বংশবিস্তার হয়, তাহলে তো আমার উপরের এই আর্গুমেন্টটা পুরোপুরি মিথ্যা হয়ে যাচ্ছে, কারণ তাহলে তো আমার ইবোরার এক্সটিংশন কখনো হতো না, ইবোরা বিলুপ্ত হয়ে যেত না, আমার কনক্লুশনটা এটাকে মিথ্যা করে দিচ্ছে, মানে সরি এই লাইনটা আমার কনক্লুশনটাকে উইক বানিয়ে দিচ্ছে। তাহলে ডি আমার রাইট আনসার, এটা বোঝা গেল সবার? কেন ডি রাইট আনসার, এটাতে কারোর মতো কোনো প্রবলেম নেই, রাইট? জি জি আপু। আচ্ছা ফাইন, তাহলে আমরা আমাদের লাস্ট যে স্লাইডটা সেটা দেখি, লাস্ট রিজনিংটা। 8 নম্বরে বলেছে employers do not need to be concerned about the happiness of their employees since psychology has shown us that all pleasures do what makes them happiest. অর্থাৎ বলেছে যে এমপ্লয়ার্স আর এমপ্লয়িজ এর মধ্যে আমাদের কনফিউশন হয়, আমরা এটা মাথায় রাখবো যে এমপ্লয়ার্স হচ্ছে যারা চাকরি দেয় আর এমপ্লয়ি হচ্ছে যারা চাকরি করে। দরকার পড়লে আপনারা খাতায় লিখে নিতে পারেন এমপ্লয়ার্স, এই যে এই কথাটা এমপ্লয়ার্স মানে হচ্ছে যারা চাকরি দেয় আর এমপ্লয়ি হচ্ছে যারা চাকরি করে। তাহলে যারা চাকরি দেয় তাদেরকে কনসার্ন থাকতে হবে না কাদের হ্যাপিনেস নিয়ে, এমপ্লয়িজদের হ্যাপিনেস নিয়ে, এটা যেটা মানে একদম ভুল কথা। হ্যাঁ বলেছে যে এটা এমপ্লয়ার্সরা কখনো এমপ্লয়ীদের হ্যাপিনেস নিয়ে কনসার্ন থাকবে না, যেহেতু সাইকোলজি আমাদেরকে বুঝিয়ে দিয়েছে বা দেখিয়ে দিয়েছে যে প্রত্যেকটা সৃষ্টি সেই কাজটাই করবে যেটা তাদের হ্যাপি করে, যেটা তাদেরকে হ্যাপি বানায়
সেই কাজটাই তারা যেহেতু করে, তাই এমপ্লয়ার্সদের আলাদা করে এমপ্লয়ীদের হ্যাপিনেস নিয়ে কনসার্ন হওয়ার দরকার নাই। এটা হচ্ছে আমার কি বলেছে, এটা আমার প্রেমাইজ। দেয়ারফোর থেকে এই যে লাইনটা, এটা হচ্ছে আমার কনক্লুশন। আমরা দেখতে পাচ্ছি তাহলে যখনই একটা সেন্টেন্স দেয়ারফোর বা সো দিয়ে শুরু হচ্ছে, মোস্টলি কিন্তু সো না, মোস্টলি দেয়ারফোর দিয়ে যখন শুরু হচ্ছে, তখনই কিন্তু আমরা সেটাকে কনক্লুশন বলছি। তাহলে এমপ্লয়ার্স থেকে হ্যাপিয়েস্ট পর্যন্ত ছিল হচ্ছে আমার প্রেমাইজ, আর এটা হচ্ছে দেয়ারফোর দিয়ে যে লাইনটা, এটা হচ্ছে আমার কনক্লুশন। তাহলে দেয়ারফোর কনক্লুশনটা কি বলেছে, যে এনিওয়ান হু ইজ অ্যান এমপ্লয়ি মাস্ট বি হ্যাপি। অর্থাৎ বলেছে যে এমপ্লয়ার্সদেরকে আলাদা করে এমপ্লয়ীদের হ্যাপিনেস নিয়ে কনসার্ন হতে হবে না, কারণ সাইকোলজি বলে যে প্রত্যেকটা সৃষ্টি যা তাকে হ্যাপি করে সেটাই সে করতে থাকে। তাই একজন এমপ্লয়ি অবশ্যই হ্যাপি হবে, সেটার জন্য আলাদা করে আর এমপ্লয়ার্সদের কনসার্ন হতে হবে না। তাহলে আমার কোয়েশ্চেনে বলেছে which of the following is the most serious flaw in the above reasoning। আচ্ছা, যে কোনো মুহূর্তে আমাদের এই কলটা কেটে যাবে, এরপরে আমরা আবার এই কলে ঢুকবো জাস্ট এই লাস্ট স্লাইডটা কমপ্লিট করার জন্য। ঠিক আছে, আচ্ছা এখানে বলেছে which of the following is the most serious flaw in the above reasoning, অর্থাৎ এই যে উপরের যে আর্গুমেন্টটা রয়েছে বা above reasoningটা রয়েছে, এখানে ভুলটা কোথায়, সবথেকে সিরিয়াস ফ্লটা কোথায় সেটা বের করতে হবে। তাহলে আমরা সেটা দেখবো। এ নাম্বার অপশনে বলেছে নো অবজেক্টিভ এভিডেন্স ইজ প্রিটেন্ডেড টু সাপোর্ট সাইকোলজিক্যাল কনক্লুশন, অর্থাৎ কোন অবজেক্টিভ এভিডেন্স কি করবে না, সাপোর্ট করবে না, সাপোর্ট করবে না, সাপোর্ট করবে সাইকোলজিক্যাল কনক্লুশন। অর্থাৎ আমাকে এখানে সাইকোলজির কথা যে বলেছে, যে